হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স সম্বন্ধে আলোচনা করব। ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা এরকম: কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি ধরলাম এদিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্র ই কাজ করছে। কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা ক্ষেত্রফল কল্পনা করি, সেই ক্ষেত্রফলের মধ্য দিয়ে ক্ষেত্রফলের আমি ধরলাম যে এই তড়িৎ ফ্লাক্সের যে তড়িৎ ক্ষেত্রে যে বলরেখাগুলো, সেক্ষেত্রে এই ক্ষেত্রফলকে ছেদ করে যাচ্ছে। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, মোট লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা লম্বভাবে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা যদি ক্ষেত্রফল কল্পনা করি, সেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স এখন বা ইলেকট্রিক ফ্লাক্স। এখন আমাকে তার আগে জানতে হয় যে একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত। কারণ আমি যদি ধরে নিই যে এইটার ক্ষেত্রফল এস, এই ক্ষেত্রটার ক্ষেত্রফলের মান এস, তো আমরা যদি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে তার সঙ্গে যদি আমি এস দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা তড়িৎ ফ্লাক্সের রাশিমালা পেয়ে যাব। এখন আমি সেটাই জানতে চাচ্ছি যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ফ্লাক্সটা কত। এখানে একটা একটা ক্যালকুলেশন হয়। আমি যদি ধরি যে এখানটা একটা প্লাস কিউ আধান আছে, আদারওয়াইজ মাইনাস কিউ ধরা যেতে পারে। আমি ধরলাম এখানে একটা প্লাস কিউ আধান আছে। কোনো একটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল এটা প্রথম দেখিয়েছিলেন যে কোনো একটা আধান থেকে সর্বোচ্চ কিউ বাই এপসালন সংখ্যক বলরেখা নির্গত হতে পারে। অর্থাৎ এই আধান থেকে কতগুলো বলরেখা নির্গত হবে? কিউ বাই এপসালন সংখ্যক, যেখানে এপসালনটা কি? এই কিউ আধানটাকে যেই মাধ্যমে রাখা হয়েছে সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা। অবশ্যই এই সংখ্যাটা যেটা আমি বলছি সেটা এসআই পদ্ধতিতে বলছি, যে এসআই পদ্ধতিতে কিউ বাই এপসালন সংখ্যক বলরেখা নির্গত হবে। সিজিএস পদ্ধতিতে বলরেখার সংখ্যাটা কিভাবে নির্ণয় করা যাবে? সিজিএস পদ্ধতিতে আমরা জানি যে এসআই পদ্ধতিতে যেখানে আমরা 4πε ইউজ করতাম, আমরা কুলম্বের সূত্রের আগের ভিডিওগুলোতে দেখেছি, তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে, আর অথবা আমি ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর সঙ্গে অবশ্যই দিয়ে দিয়েছি। তো ধরলাম এসআই পদ্ধতিতে আমরা ওই কুলম্বের সূত্রের ধ্রুবকটা ছিল 1/4πε। সিজিএস পদ্ধতিতে তার জায়গায় কি ছিল? কে ছিল। অর্থাৎ কে এর জায়গায় আমরা 4πε দিয়ে রিপ্লেস করব, তখন আমরা কি পাবো? এসআই পদ্ধতিতে। আর 4πε এর জায়গায় যদি আমরা কে রাখি, তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে আমরা কুলম্বের সূত্রটাকে কনভার্ট করছি। তো অর্থাৎ 4πε এর জায়গায় কি আসছে? কে আসছে। তাহলে এখানে এর জায়গায় কি আসবে? k/4π। তাহলে এখানে যদি এই সংখ্যাটাকে আমি সিজিএস পদ্ধতিতে বের করতে চাই, যে আমি বুঝলাম যে ম্যাক্সওয়েলের কথা আমি বুঝলাম যে এসআই পদ্ধতিতে কোনো একটা কিউ আধান থেকে কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা নির্গত হতে পারে। তো এটা এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে কত? তো অবশ্যই এপসাইলনের জায়গায় আমরা k/4π দিয়ে রিপ্লেস করব। তাহলে k/4π, তাহলে এখানে আসলো 4π/q/k। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে বলরেখার সংখ্যাটা আসবে এরকম, যেখানে কেটা কিন্তু সিজিএস পদ্ধতিতে ওই মাধ্যমের যেই মাধ্যমে আধানটা আছে সেই মাধ্যমে তড়িৎভেদ্যতা। আশা করি এটুকু বোঝা গেল। তো আমি q/ε দিয়ে আপাতত কাজ চালাচ্ছি, কারণ স্থির তড়িতের বেশিরভাগ তড়িৎ এবং তড়িৎ চুম্বকের ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের বেশিরভাগ ক্যালকুলেশন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এসআই ইউনিট সিস্টেমটাকে ইউজ করি। তো এখন তাহলে এখান থেকে একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, তার জন্য আমরা এখানটায় এই কিউ এর চারিদিকে একটা আর ব্যাসার্ধ ধরে নিয়ে একটা গোলক কল্পনা করলাম। জাস্ট গলীয় একটা ক্ষেত্রফল। এখানে কোনো গলীয় ক্ষেত্রফল নেই, এখানে কোনো আমি গলীয় ক্ষেত্রফল ধরছি না, কিন্তু গলীয় ক্ষেত্রফল একটা কল্পনা করছি। ধরলাম এরকম একটা গলীয় ক্ষেত্রফল আছে। তো গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, এদিকটাকে আপাতত ইগনোর করো। গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা জানি 4πr²। তাহলে 4πr² ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা কত? q/ε। কারণ
কোনো একটা আধান থেকে সর্বোচ্চ কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা নির্গত হতে পারে, আর সেই বলরেখাগুলো কিউ আধান থেকে চারিদিকে নির্গত হবে। তা আমি যদি ওর চারিদিকে একটা গোলীয় ক্ষেত্রফল, একটা স্ফেরিক্যাল একটা সারফেস কল্পনা করতে পারি, সেই স্ফেরিক্যাল সারফেসের টোটাল সারফেস এরিয়ার মধ্যে কতটুকু বলরেখা, কতগুলো তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, কিউ বাই এপসাইলন। তাহলে একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যা, একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, 4πr² এপসাইলন। এখন এই সংখ্যাটাকে এই যে রাশিমালাটাকে একটু আমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখি, 1/4π এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এই রাশিমালাটাকে আশা করি তোমাদের একটু চেনা চেনা মনে হচ্ছে। আমি যদি ধরি সেটা এই বিন্দু কিংবা এই বিন্দু, এখানে এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে, হয় তুমি এই বিন্দুতে ধরতে পারো, কিংবা এই বিন্দুতে ধরতে পারো, কিংবা এই বিন্দুতে ধরতে পারো, কিংবা এই বিন্দুতে ধরতে পারো, সারফেসের কোনো একটা বিন্দুতে, সারফেসের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা দিচ্ছে, কিন্তু এটা তড়িৎ ক্ষেত্রের রাশিমালা দিচ্ছে। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি, এটাই ই 1/4π এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। অবশ্যই আর ক্যাপ হবে যদি আমি ভেক্টর রূপ দেই, ভেক্টর এখানে সাইনটা উল্লেখ করি। তো দেখা গেল যে একক ক্ষেত্রফলের মধ্যে বলরেখা, নির্গত বলরেখার সংখ্যা পার ইউনিট এরিয়াতে, কোনো একটা সারফেসের পার ইউনিট এরিয়াতে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, ই সংখ্যক। এখানে ইটা কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে কোনো একটা আধান থেকে একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা নির্গত হবে, ই সংখ্যক। লম্বভাবে বলরেখার কথা বলছি না আমি। তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা আরেকবার রিভাইন্ড করি। তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা এরকম ছিল যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা ক্ষেত্রফল কল্পনা করি, সেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তো লম্বভাবে ব্যাপারটা আসছে না, কিন্তু আমরা এটুকু ধরতে পারি যে কোনো একটা আধানকে ঘিরে যদি আমরা একটা ক্ষেত্রফল কল্পনা করি, বদ্ধ ক্ষেত্রফল, গোলীয় না হলেও চলবে, বদ্ধ ক্ষেত্রফল যদি কল্পনা করি, সেই বদ্ধ ক্ষেত্রফলের প্রতি একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, ই সংখ্যক। এখন এটাকে আমরা তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাতে নিয়ে আসবো। তো আমি এখানে যেটা বললাম, আমি এখান থেকে ফ্লাক্সের সংজ্ঞাটা জানতে চাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে এই ক্ষেত্রফলের ফ্লাক্স কত, এই এস ক্ষেত্রফলটায় ফ্লাক্স কত। এই এস ক্ষেত্রফলের ফ্লাক্সটা জানার জন্য আমরা কোনো একটা পয়েন্টে আমরা একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করলাম, ডিএস। এই ক্ষেত্রের মধ্যেই, এই ক্ষেত্রফলটার মধ্যেই আমরা একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করলাম, ডিএস। এখন আমরা জানি এটা যে ক্ষেত্রফল ভেক্টর রাশি। আচ্ছা, যে কোনো ক্ষেত্রফলের কিন্তু একটা নির্দিষ্ট দিক হয়, ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি। কি দিকটা কোন দিকে হয়, ক্ষেত্র ভেক্টরের দিক সবসময় ক্ষেত্রফলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। তো লম্বভাবে বাইরের দিকে বলতে, এখন যেহেতু তড়িৎ ক্ষেত্রটা এদিকে আছে, আর তড়িৎ ক্ষেত্রের সময় কোনো ধনাত্মক আধান থেকে বাইরের দিকেই থাকে, তাহলে আমি বাইরের দিকটা কনভেনশনালি এদিকে ধরতে পারি। তা আমি ধরলাম এদিকে ডিএস ভেক্টরের দিকটা কোন দিকে, ডিএস ভেক্টরের দিকটা এই দিকে। যদি আমি ক্ষেত্রফলকে, তার মানে এটা কিন্তু লম্ব দিক। এখন আমি যদি বলি যে একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, ই সংখ্যক, কিন্তু একক ক্ষেত্রফলে লম্বভাবে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, কোনোটাই না। কোনো বলরেখাই কিন্তু এখানে লম্বভাবে নির্গত হচ্ছে না। কিন্তু আমাকে তো লম্বভাবে বলরেখা কতগুলো নির্গত হচ্ছে সেটাকে তো আমার বের করতে হবে, সেটা জানতে হবে। তো তার জন্য আমরা কি করবো, আমরা ধরলাম এখানটা ক্ষেত্র ভেক্টরটা তো লম্ব দিকের সঙ্গে থিটা কোণ করলো। তাহলে ক্ষেত্র ভেক্টরের লম্ব দিকে একটা উপাংশ পাওয়া যাবে, উপাংশটা কি হবে, ই কস থিটা। তাহলে লম্বভাবে কতগুলো বলরেখা নির্গত হচ্ছে, একক ক্ষেত্রফলের মধ্যে ই কস থিটা, কারণ ই কস থিটাই এখন এই ক্ষেত্রের সঙ্গে লম্ব। তাহলে লম্বভাবে কত, আর ই যদি একক ক্ষেত্রফলে নির্গত বলরেখার সংখ্যা হয়, তাহলে ই কস থিটাটা কি হবে, একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে এখানে দেখা গেল কি, তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা তাহলে কত আসলো, ই কস থিটা। তাহলে দেয়ারফর ডিএস ক্ষেত্রফলে ফ্লাক্স কত, ফ্লাক্সের সংখ্যাটা কি ছিল,
কোনো একটা ক্ষেত্রফল যদি ধরে নেই, সেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা নির্গত হচ্ছে। তো একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা ই cos থিটা, ডিএস ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত, ই cos থিটা ইন্টু ডিএস। এই রাশিমালাটাকে আমরা এইভাবে, ফ্লাক্সটাকে আমরা ডি ফাই দিয়ে লিখলাম, ফাই দিয়ে ফ্লাক্স বোঝায়, ফ্লাক্সের রাশিমালাটাকে আমরা ফাই দিয়ে লিখি। তো এখানে আমরা এটাকে এইভাবে করে লিখতে পারি, ই ডিএস cos থিটা। এখন আমরা জানি ইও ভেক্টর রাশি, ডিএসও ভেক্টর রাশি, এবং তার সঙ্গে একটা অ্যাঙ্গেল আছে, তার অ্যাঙ্গেলের কোসাইন আছে, কোসাইন থিটা আছে। এখন দুটো ভেক্টরের মধ্যে কি ধরনের গুণফল হলে কোসাইন আসে? অবশ্যই ডট গুণফল। তো এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ভেক্টর সাইন যদি দিই ই ডট ডিএস। ভেক্টর ডট গুণফল যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই জানবে যে এখানে ই ডিএস cos থিটা মানে ই ডট ডিএস বোঝাচ্ছে। তো এটা কি আসলো? এটা ডিএস ক্ষেত্রফলের ফ্লাক্স আসলো। তার টোটাল ক্ষেত্রফলটার ফ্লাক্স কত? তাহলে দেয়ারফর টোটাল ফ্লাক্স থ্রু এস, এস ক্ষেত্রফলটার কথা বলছি, এটা কত হবে? ফাই হবে। ইন্ডিভিজুয়াল যতগুলো ছোট ছোট ফাই হবে সবকটার যোগফল। অথবা আমি যদি ধরে নিই যে এটাকে আমি যোগফল না করে আমরা এটাকে ক্যালকুলাসের মাধ্যমে নির্ণয় করব, সুতরাং আমরা এখানটা ইন্টিগ্রেশন নেব ই ডট ডিএস। এই ইন্টিগ্রেশনটা কিন্তু পুরোপুরি শুধুমাত্র এই পুরো সারফেসের উপরে, ক্ষেত্র সমতল বলি আমরা এটাকে। তো ক্ষেত্র সমতলের ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশনটা 2 ডাইমেনশনাল হয়, 1 ডাইমেনশনাল কিন্তু ইন্টিগ্রেশন হয় না। এই ধরনের সমতলকে আমরা ক্ষেত্র সমতল বলি। অথবা এটাকে একটা ইন্টিগ্রেশন, একটা সাইন নিচে এস দিলেও বোঝা যাবে যে এটা সারফেস ইন্টিগ্রেশন বা ক্ষেত্র সমতলই বোঝাচ্ছে। সারফেস ইন্টিগ্রেশনটা জেনারেলি 2 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন হয়। এই আলোচনার ক্ষেত্রে পরবর্তীতে লিটারালি এরকম কোনো 2 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন আমাদেরকে পারফর্ম করতে হবে না, কিন্তু তবুও একটু ধারণা রাখা ভালো। এটাকে 2 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন বলে কারণ ক্ষেত্রফলটা 2 ডাইমেনশনাল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল আসে, ঠিক আছে? তো সুতরাং দৈর্ঘ্যেরও এখানটায় একটা টুকরো হবে, ডিএস এর মধ্যে একটা দৈর্ঘ্যের টুকরো আছে, একটা প্রস্থের টুকরো আছে। তো সুতরাং দৈর্ঘ্যের টুকরোটার ক্ষেত্রফল ইন্টিগ্রেশন হবে দৈর্ঘ্যের টুকরোটার সাপেক্ষে, এবং প্রস্থের টুকরোটার সাপেক্ষেও কিন্তু ইন্টিগ্রেশনটা হবে। সুতরাং ইন্টিগ্রেশনটা কিন্তু এখানটা একটা ডাইমেনশন হচ্ছে না, দুটো ডাইমেনশন হচ্ছে। যদি আমি এক্স ওয়াই তলে হিসাব করি তাহলে ডিএক্স ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু এস, ইজ ইকুয়াল টু ডিএস, এটাকে আমি ধরতে পারি। তো এটা আসলো তড়িৎ ফ্লাক্সের রাশিমালাটা। অর্থাৎ কোন তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্সটা কত? তো মোট তড়িৎ ফ্লাক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এটার ফিজিক্যাল মিনিংটা কি? ফিজিক্যাল মিনিংটা এটাই, তাৎপর্যটা এটাই যে কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে এই ই ডট ডিএস বলতে কি বোঝাচ্ছে? যে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা, যাকে বলা বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে ফ্লাক্স। এখন ফ্লাক্স কখন কখন ম্যাক্সিমাম হয়, কখন কখন মিনিমাম হয়। আমরা জানি যে এখানটায় যদি ধরে নিই যে ইটা ধ্রুবক, আপাতত আমি ধরে নিলাম এখানটায় ডিফাই দিয়ে আমি ক্যালকুলেট করি, কারণ ডিফাই যদি ম্যাক্সিমাম হয় সুতরাং ফাইও ম্যাক্সিমাম হয়। আমি ডিফাই দিয়ে ক্যালকুলেট করলাম এখানটায় ইডিএস cos থিটা, এটা আমার কাছে এসছে এই পর্যন্ত। এখন ডিফাই ম্যাক্সিমাম কখন হবে? যখন cos থিটার মানটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ফাই ইজ ইকুয়াল টু ফাই ম্যাক্স হবে। ফ্লাক্সটা সর্বোচ্চ কখন হবে? when cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটার ম্যাক্সিমাম মান কত? 1, মান ভ্যালু কত? 1। তাহলে দেয়ারফর থিটার ভ্যালুটা তাহলে কত আসছে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হওয়া এটা কি? অর্থাৎ ই আর ডিএস যখন একই দিকে থাকে, তার মানে এই ক্ষেত্রফলটা এরকম এইভাবে না থেকে যদি একদম এই তড়িৎ বলরেখাগুলির সঙ্গে তড়িৎ ক্ষেত্রফলের দিকের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে এটা একদম পারপেন্ডিকুলার হয়, তবে গিয়ে ফ্লাক্সটা পারপেন্ডিকুলার হলে ডিএসটা কোন দিকে যাবে? ই এর দিকে যাবে। তখন ই ডট ডিএস কি হবে? শুধুমাত্র ইডিএস হবে, কারণ সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। সেক্ষেত্রে ফ্লাক্সটা কত হবে? ম্যাক্সিমাম হবে। বোঝা গেল? আর ফ্লাক্সটা মিনিমাম কখন হবে? when cos থিটা ইজ ইকুয়াল টু 0, কিন্তু
জিরো কেন বলছি, কেন আমি এখানটায় cos থিটা ইজ ইকুয়াল টু -1 কেন বলছি না, কারণ আমরা জানি cos এর ন্যূনতম ভ্যালু -1, কিন্তু এখানে -1টা আমরা কেন নিচ্ছি না? -1টা না নেওয়ার কারণটা হলো, যদি ধরি যে এখানে -1 হচ্ছে, -1 হলে d ফাই ইজ ইকুয়াল টু কত হবে? -e ডট ds। -e ডট ds বলতে কি বোঝায়? -e ডট ds বলতে বোঝায় ফ্লাক্সটা কোন দিকে আছে? উল্টো দিকে আছে। ইটা ds এর উল্টো দিকে আছে, কিন্তু ফ্লাক্স তো আছে। মাইনাস ইডিএস মানে কি? মাইনাস ইডিএস এর ভ্যালুটা কত? আমি যদি ধরি যে মাইনাস অফ ইডিএস এর মড ভ্যালুটা কত? ইডিএসই তো। সুতরাং সর্বোচ্চ মানই তো পাচ্ছে ইডিএস। সুতরাং -1 কিন্তু ফ্লাক্সের আবার সর্বোচ্চ মানই পাওয়া যাবে, কিন্তু একমাত্র থিটা ইজ ইকুয়াল টু জিরোতে, কস থিটা ইজ ইকুয়াল টু জিরোতে ফ্লাক্সের মানটা কিন্তু জিরো হবে। কস থিটা জিরো কখন হবে? যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। অর্থাৎ ক্ষেত্র ভেক্টর আর ই পরস্পর লম্ব থাকবে। তার মানেটা কি? তার মানেটা হলো, যদি ক্ষেত্রফলটা এইভাবে থাকে, তড়িৎ ফ্লাক্সের দিক এদিকেই, আমি যদি ধরে নিই যে তড়িৎ ফ্লাক্সের দিক এই দিকেই, কিন্তু হ্যাঁ, যে দিকটা দেখাচ্ছি আমি, এদিকে পেনটার টিপটা দিয়ে আমি দেখাচ্ছি, এদিকে তড়িৎ ইলেকট্রিক ফিল্ডের দিকে এইদিকেই, ডিএসটাও যদি এইভাবে থাকে কিংবা যদি এইভাবে থাকে, মোট কথা ডিএস এর যে লম্বটা, ডিএস এর যে ডিএস ভেক্টরটা ই এর সঙ্গে লম্ব থাকবে, মানে এই ক্ষেত্রফলটা পুরোপুরি এইভাবে থাকবে। সেক্ষেত্রে ডিএস ক্ষেত্রফলটা একদম লম্বভাবে নিচের দিকে থাকবে, কিংবা যদি ডিএসটা এই ক্ষেত্রফলটা উপর দিকে এইভাবে থাকে, প্যারালাল থাকে, হয় এইভাবে এরকম থাকলো, হয় তার মানে ডিএস এইদিকে আর এইদিকে, অ্যাজ ইট ইজ এইদিকেই আছে, সেটা আমি দেখাচ্ছি। এটা আমি বাদিক থেকে ডান দিকে দেখাচ্ছি এখানটা, আর ডিএস হয় এদিকে থাকবে, না হয় এইদিকে থাকবে। সেক্ষেত্রে ফ্লাক্সটা কি হবে? সেক্ষেত্রে ফ্লাক্সটা হবে জিরো। তো আশা করি তোমাদের তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে আইডিয়া হলো। এখন এই তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত আমরা গাউসের উপপাদ্য বা গসেস থিওরেম আমরা এখন ব্যাখ্যা করব। গসেস থিওরেমের প্রয়োজনীয়তাটা কি? আমি প্রয়োজনীয়তা সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথমে প্রয়োজনীয়তাটা এরকমই যে, ধরে নাও এখানটায় একটা বিন্দু, আমি এতক্ষণ এই পর্যন্ত মানে এর আগের ভিডিওগুলো দিয়ে আমি শুধুমাত্র কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করেছিলাম। কুলম্বের সূত্রের ব্যাপারটা কি ছিল? কুলম্বের সূত্রের ব্যাপারটা ছিল যে কোনো একটা বিন্দু আধান থেকে অন্য একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হলো ইলেকট্রিক ফিল্ড অথবা ফোর্স ক্যালকুলেট করা। সেক্ষেত্রে আধানটা কি ছিল? সেক্ষেত্রে আধানটা বিন্দু আধান ছিল। এখন আমি সাপোজ ধরে নিই যে আমি কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু আমার কাছে আধানটা বিন্দু আধান নেই। আমার কাছে একটা স্ফিয়ার আছে, একটা ধরলাম একটা স্ফেরিক্যাল শেল আছে, আমার কাছে একটা গোলীয় খোলক আছে। এই গোলীয় খোলকটাকে কোনো একটা পরিমাণ আধান দেওয়া হয়েছে। সাপোজ এই গোলীয় খোলকটাকে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে। গসেস থিওরেম আমরা আপাতত জানি না, ধরলাম আমরা জানি না এই মুহূর্তে। আমাকে জিজ্ঞেস করেছে যে এখান থেকে এই গোলকের কেন্দ্র থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট পি তে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো, ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করো। এখন ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? যেহেতু কুলম্বের সূত্রতে কুলম্বের সূত্রে যে সমস্ত প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশন এবং কুলম্বের সূত্রের মধ্যে বিন্দু আধানের কথা উল্লেখ করা ছিল। বিন্দু আধানের কথা উল্লেখ করা হয়েছিল মানে এটা কি? তার মানে কিন্তু সাধারণত গোলীয় খোলক, অর্থাৎ যেখানে আধানের একটা ডিস্ট্রিবিউশন আছে, একটা আধানের একটা বন্টন আছে, এখানটা পুরো ক্ষেত্রফলটার মধ্যে কিন্তু এই কিউ আধানটা বন্টিত অবস্থায় আছে। কিউ আধানটাকে যতগুলো আধানের কোয়ান্টা হিসাবে তুমি চিন্তা করো, সমস্ত আধানের কোয়ান্টা কিন্তু ছড়িয়ে আছে এখানে। তো এটা কিন্তু আধানের একটা ডিস্ট্রিবিউশন, একটা চার্জ ডিস্ট্রিবিউশন, নট এ সিঙ্গেল চার্জ। তো এখন কি হয়, কুলম্বের সূত্র যদি অ্যাপ্লাই করতে হয়, আমাকে সিঙ্গেল চার্জ হিসেবে ধরে নিতে হবে। তো আমি ধরে নিলাম যে এর সমস্ত আধানের কেন্দ্রে জমা আছে। কেন্দ্র মানে ভর কেন্দ্র, সেন্টার অফ মাস। আমরা সেন্টার অফ মাসের কনসেপ্টটা জানি। সেন্টার অফ মাস কাকে বলে? যে এই বিন্দুতে ওই বস্তুটা সমগ্র ভর আছে কল্পনা করা যায়। এখন আমরা সেন্টার অফ চার্জ এখানে চিন্তা করছি। সেন্টার অফ চার্জ অর্থাৎ পুরো বস্তুটার আধান যেই বিন্দুতে জমা আছে আমি কল্পনা করতে পারি। তো আমি ধরে নিলাম যে যেহেতু এর একটা জিওমেট্রিক্যাল সেন্টার থাকে, যে কোনো একটা স্ফিয়ারের একটা জিওমেট্রিক্যাল সেন্টার থাকে,
সো আমরা প্লাস কিউ আধানকে, প্লাস কিউ যে চার্জটা থাকে সেই চার্জটাকে জিওমেট্রিক্যাল সেন্টারে আমরা জাস্ট ধরে নিলাম। এখন ধরলে কি দাঁড়াচ্ছে, তাহলে এই পয়েন্টের থেকে এই পয়েন্টে ক্ষেত্রফলের রাশিমালা বের করতে হবে। তো ক্ষেত্রফলের রাশিমালাটা কি আমরা জানি 1/4πε, যদি এই পুরো সিস্টেমটা এপসালন পারমিটিভিটির কোনো একটা মিডিয়ামে থাকে তাহলে 4πε ইন্টু Q/r²। এই রাশিমালাটা যেটা এলো, এই যে এক্সপ্রেশনটা যেটা এলো, সেটা এক্সপেরিমেন্টালি প্রুভড, সেটা কিন্তু ঠিক, এটা ঠিক। অর্থাৎ কোনো একটা স্ফেরিক্যাল শেলকে যদি আমরা কিউ আধান দিই, সেই স্ফেরিক্যাল শেলের সেন্টার থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট পিতে কিন্তু ক্ষেত্রফলের রাশিমালা এটাই থাকছে কুলম্বের সূত্র অনুসারে, অ্যাজ লং অ্যাজ এই পয়েন্টটা বাইরে থাকবে। তুমি চিন্তা করো, ইনকেস যদি পয়েন্টটা ভেতরে থাকে, তোমরা একটু চিন্তা করো এখানে, ইনকেস যদি পয়েন্টটা ভেতরে থাকে, তো আমার রেফারেন্স ফ্রেমটা এখন কোথায় আছে? ভেতরে। আমার রেফারেন্স ফ্রেমটা ভেতরে আছে, মানে অ্যাজ ইফ আমি নিজেকে একটু এখানে চিন্তা করি। সাপোজ তোমরা চিন্তা করো তোমরা এখানে দাঁড়িয়েছো, এখানে দাঁড়িয়ে থাকলে আধানটা কি আদৌ এখানে দেখতে পারবে? আধানটা কি আদৌ এখানে আছে? ইম্পসিবল, আধানটা এখানে নেই, আধানটা এখানে ডিস্ট্রিবিউটেড আছে। সুতরাং তোমরা কিন্তু আধানটা কোথায় দেখবে? বাইরে দেখবে। আর আধানটা চারিদিকে ছড়িয়ে থাকা দেখবে, কোনো একটা পয়েন্ট চার্জ তোমরা দেখবে না। আর যেহেতু তোমরা পয়েন্ট চার্জ দেখবে না, সুতরাং এক্ষেত্রে কিন্তু তোমরা কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না। তো তার জন্য এখানে কুলম্বের সূত্রে একটা কিন্তু ত্রুটি বেরিয়ে গেল, যে কুলম্বের সূত্র কিন্তু শুধুমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য, পয়েন্ট চার্জের জন্য। ইনকেস যদি আমি একটা চার্জ ডিস্ট্রিবিউশন ধরি, যে একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য বরাবর কিংবা নির্দিষ্ট একটা ক্ষেত্র বরাবর কিন্তু কিংবা নির্দিষ্ট একটা আয়তন বরাবর, আয়তনের মধ্যে পুরো আধানটা ডিস্ট্রিবিউটেড আছে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কুলম্বের সূত্র কাজে লাগানো যাচ্ছে না। কারণ প্রথমে আগেই বললাম যে এই পয়েন্টটা আমরা কিভাবে তড়িৎ ক্ষেত্র প্রবলতা, ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করব, তার জন্য সেটার অ্যান্সারটা গাউসের থিওরেম থেকে পাওয়া যায়। গসেস থিওরেম তড়িৎ ফ্লাক্সের কথা বলে প্রথমেই, তার জন্যই আমরা তড়িৎ ফ্লাক্সের ব্যাপারটা আগে আলোচনা করে নিয়েছি। এখন আমরা গসের থিওরেমের স্টেটমেন্টে যাই। গসের থিওরেমের স্টেটমেন্টটা এইরকম, আমি একটু আগে যেটা ব্যাখ্যা করেছিলাম সেটা এখানে স্টেটমেন্টে ব্যাখ্যা করা আছে, যে কোনো একটা আধানকে ঘিরে, প্লাস কিউ আধানকে ঘিরে আমরা যদি একটা বদ্ধ ক্ষেত্রফল কল্পনা করি, বদ্ধ ক্ষেত্রফল যে কোনো রকমের হতে পারে, ইরেসপেক্টিভ অফ দেয়ার সাইজ, যে কোনোভাবে কোনো একটা জিওমেট্রিক্যাল সাইজ, একটা পার্টিকুলার জিওমেট্রিক্যাল সাইজ থাকতেও পারে, পার্টিকুলার জিওমেট্রিক্যাল সাইজ নাও থাকতে পারে, যে কোনো রকম সাইজ, জাস্ট ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা হচ্ছে, এই যে সারফেস এরিয়াটা হচ্ছে, সারফেস এরিয়াটা ক্লোজড হতে হবে। ক্লোজ সারফেসের একটা উদাহরণ, একটা স্ফেরিক্যাল সারফেস, স্ফেরিক্যাল সারফেসটা ক্লোজড। এখানে এরকম একটা ক্লোজড, আমি এখানে সারফেসটাকে ইলিপ্টিক্যাল সারফেস বা ইলিপসয়েড বলতে পারি, এটাকে ইলিপসয়েডাল একটা সারফেস ধরছি, ইলিপসয়েডাল নাও হতে পারে, যা খুশি হোক, মোট কথা একটা ক্লোজড সারফেস হবে। তো কোনো একটা আধানকে ঘিরে যদি আমরা একটা ক্লোজড সারফেস কল্পনা করি, এই কল্পিত যে ক্লোজ সারফেস, এই যে ইমাজিনারি ক্লোজ সারফেস, এইটাকে বলা হয় গৌসিয়ান সারফেস। যেহেতু গসিয়ান সারফেস ইজ অ্যান ইমাজিনারি সারফেস, তুমি যে কোনো রকম সারফেস তুমি নিতে পারো তোমার হিসাবে, তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য তুমি যে কোনো রকম ক্লোজ সারফেস নিতে পারো, জাস্ট ক্লোজ সারফেস হতে হবে। যাই হোক, আমি এখন থিওরেমের স্টেটমেন্টে আসি। বলছে যে কোনো একটা ক্লোজ সারফেস যদি আমি কল্পনা করি, সেই ক্লোজ সারফেসের মধ্য দিয়ে মোট ইলেকট্রিক ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্সটা হয় Q/ε। মোট তড়িৎ ফ্লাক্সটা হয় Q/ε। অর্থাৎ ম্যাক্সওয়েলের কথাটাকে, ম্যাক্সওয়েল আমি আগের ডিসকাশনে আমি দেখালামও, যে ম্যাক্সওয়েল বলেছিলেন যে কোনো একটা আধান থেকে মোট Q/ε সংখ্যক বলরেখায় নির্গত হয়, একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স নির্গত হয়, ফ্লাক্স লাইন্স নির্গত হয়। সেটাকেই, সেই কথাটাকেই গাউসের থিওরেমে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল রূপ দেওয়া হয়েছে, জাস্ট একটা ম্যাথমেটিক্যাল রূপ, যে আমি যদি কোনো আধানকে ঘিরে একটা বদ্ধ ক্ষেত্রফল, একটা ক্লোজ সারফেস কল্পনা করি, সেই ক্লোজ সারফেসের মধ্যে মোট ইলেকট্রিক ফ্লাক্সটা কত হবে? মোট ইলেকট্রিক ফ্লাক্সটা হবে Q/ε0। Q/ε যদি শূন্য মাধ্যমে থাকে সেটা ε0। তো আমরা সেই ক্লোজ সারফেসের মধ্যে এখানে একটা ds নামে একটা সারফেস ধরে নিলাম। তো এখন এই কিউ যে পয়েন্ট চার্জটা থাকে, সেই কিউ পয়েন্ট চার্জটা থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কোন দিকে যাবে? এদিকে যাবে।
আর এর ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে থাকবে, এই সারফেস এরিয়া ভেক্টরটা কোন দিকে থাকে, এদিকে। এখানেও সেম কেস, একটা থিটা থাকছে। তো সুতরাং এখানে যদি আমি ফ্লাক্সের সংজ্ঞাটা একটু আগে বলা হয়েছে এখানে যে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, লম্বভাবে পারপেন্ডিকুলারলি বেরোবে, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার যদি বেরোয় তাহলে এখানে ই ডট ডিএস, অবশ্যই ই ডট ডিএস আসবে, আর তার কি হবে, একটা সারফেস ইন্টিগ্রেশন হবে। এটাই গসেস থিওরেমের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। অর্থাৎ গসেস থিওরেম যেই কথাটা বলে, যে স্টেটমেন্টটা বললো যে কোনো একটা, তাহলে ডিএস ক্ষেত্রফল, ডিএস এরিয়ার মধ্যে ফ্লাক্স কত, ই ডট ডিএস, তাহলে কারণ ই পার ইউনিট এরিয়া, ই ইজ ইকুয়াল টু ফ্লাক্স পার ইউনিট এরিয়া, then area flux through area ds is E dot ds, and flux through the whole area is surface integration of E dot ds is equal to q by epsilon। এটাই বলছে যে সারফেস ফ্লাক্স থ্রু হোল এরিয়া, মোট ক্ষেত্রফলের, টোটাল ক্ষেত্রফলের মধ্যে মোট তড়িৎ ফ্লাক্সটা E dot ds is equal to q by epsilon। এটা গাউসের উপপাদ্যের স্টেটমেন্ট। এখন এই গসেস থিওরেমের স্টেটমেন্টটা আমরা এই অবস্থাটা, এইখানটায় আমরা গসেস থিওরেমের স্টেটমেন্টটা কিভাবে ইউজ করতে পারি। তো ফার্স্ট এই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা যদি ক্যালকুলেট করতে পারি তখনই বুঝবো। আর যদি আমার এই রাশিমালাটাও আসে প্লাস ভিতরের রাশিমালাটাও আসে, তো আমি একদম সার্টেন যে গাউসের উপপাদ্যটা ঠিক। গাউসের উপপাদ্যটা, কারণ গাউসের থিওরেমটা কুলম্বের যে এক্সপ্রেশন সেটাকে স্যাটিসফাই করছে, আর কুলম্বের এক্সপ্রেশন যেটাকে স্যাটিসফাই করতে পারছে না সেটা করছে, অর্থাৎ বেটার দ্যান কুলম্বস থিওরি। তো এখন আমি সেইভাবে আমি ওই স্ফেরিক্যাল শেলটাকে ধরে নিলাম। তো এই আমার স্ফেরিক্যাল শেল, এই স্ফেরিক্যাল শেলটাকে কিউ একটা চার্জ দেওয়া হয়েছে। এই স্ফেরিক্যাল শেলের সেন্টার থেকে কোন একটা পয়েন্ট পিতে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে হবে। তো যদি ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে হয়, গসেস থিওরেমের যে মূল বক্তব্য, যে মূল কনসেপ্টটা ছিল, সেটা হচ্ছে একটা গাউসিয়ান একটা সারফেস তোমাকে আগে ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপরে ক্যালকুলেট করতে হবে। আমি ধরে নিলাম যে আমি এই পয়েন্টে, পি পয়েন্টটা এখানটায়, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, পি পয়েন্টটা এখানটায়, আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে যাচ্ছি। এই পয়েন্ট যদি আমি ইলেকট্রিক ফিল্ডটাকে নির্ণয় করতে চাই, তো আমাকে এই পয়েন্ট ধরে নিয়ে এই টোটাল চার্জটাকে ঘিরতে পারে, টোটাল চার্জের ঘেরাও করতে পারে, এরকম একটা গাউসিয়ান সারফেস আমাকে কল্পনা করতে হবে। তা আমি আগেও বলেছিলাম যে গাউসিয়ান সারফেস তোমার চয়েসের উপরে, তুমি সারফেসটাকে যে কোনো রকম নিতে পারো, এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই যে সারফেসটাকে এইভাবে নিতে হবে, জাস্ট সারফেসটা ক্লোজ হতে হবে। তা আমরা এই আর রেডিয়াস নিয়ে আমরা গাউসিয়ান সারফেসটাকে একটা স্ফেরিক্যাল সারফেসই কল্পনা করলাম, স্ফেরিক্যালি কল্পনা করলাম, আমরা কোনো কমপ্লিকেশনের মধ্যে গেলাম না, সারফেসটা স্ফেরিক্যাল, জাস্ট আমি একটা স্ফেরিক্যাল সারফেস কল্পনা করলাম। তো অবশ্যই স্ফেরিক্যাল সারফেসের মধ্যে একটা ডিএস, যেই পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে চাচ্ছ সেখানে একটা ক্ষেত্রফল ধরে নিতে হবে ডিএস। এটা আমার সেই ডিএস সারফেস। তো ডিএস সারফেস এলিমেন্টাল সারফেস, ডিএস এর ডিরেকশনটা কোন দিকে হবে, বাইরের দিকে। আর এখানে যেহেতু একটা কিউ আধান তুমি ধরে রেখেছো, আর কিউ আধান থেকে যে কোনো চার্জ থেকে বলরেখাগুলো, ফিল্ড লাইনগুলো পারপেন্ডিকুলারলি বেরোয়, তো এখানে এই চার্জ থেকে এই স্পিয়ার দিয়ে এই স্পিয়ার থেকেও লাইন্স অফ ফোর্স পারপেন্ডিকুলারলি বেরোবে। আর যেহেতু বাইরের তলটাকে আমি স্ফেরিক্যাল ধরছি, এখানেই আমার সুবিধা স্ফেরিক্যাল ধরার, কারণ এক্ষেত্রে কিন্তু, কারণ এখান থেকে যদি লম্বভাবে বেরোয় এখানটায় কিন্তু লম্বই হবে, কারণ কোনো একটা লাইন যদি ইনার স্ফিয়ারটার সঙ্গে লম্ব হয়, আর দুটো স্ফিয়ার তো কনসেন্ট্রিক, একটা সেম সেন্টার, তাহলে যেই লাইনটায়, যেই ভেক্টরটা এর সঙ্গে পারপেন্ডিকুলার, তো ডেফিনেটলি ওই ভেক্টরটা এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, সুতরাং ইটাও পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল এখানে 0 ডিগ্রি, দেয়ারফর ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কত, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ইডিএস cos 0 1, তো ইডিএস, অর্থাৎ পুরো ভ্যালুটা কিন্তু এখানে
তো পুরো ব্যাপারটা কিন্তু এখানে ভ্যালুর অ্যারাউন্ডে চলে এলো, এখানে কিন্তু কোনো ভেক্টর নেই, ই এর মান। তো এখন গসের থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি, তো এখানে আমরা এইরকম একটা সাইন দেবো, সাইনটা আমি দিতে ভুলে গেছিলাম। এই সাইনটা বোঝায় ক্লোজড সারফেস। আমরা যখন ফ্লাক্স ক্যালকুলেট করছিলাম, তখন আমরা যে সারফেস ইন্টিগ্রেশনটা দিচ্ছিলাম সেটা কিন্তু ক্লোজ সারফেস ছিল না, বোঝা গেল? কিন্তু এখানে গসেস থিওরেমে আমাকে সারফেসটাকে ক্লোজই নিতে হবে। তো এখানে একটা ক্লোজ সারফেস সাইন আমাকে দিতে হবে, অর্থাৎ যেই সারফেস বরাবর আমি ইন্টিগ্রেশনটা করছি সেই সারফেসটা ক্লোজড। তো এটা আমরা জানি ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা ধরে নিলাম যে এই পুরো সিস্টেমটা ফ্রি মিডিয়ামে আছে, বায়ুতে আছে অথবা ফ্রি মিডিয়ামে আছে। তো ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ইডিএস কিউ বাই এপসাইলন নট। এখন এখানে আসি যে ই কি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। আমরা যদি পি পয়েন্টটাকে এখানে না ধরে এখানে ধরতাম, কিংবা এখানে না ধরে এখানে ধরতাম, কিংবা এখানে না ধরে এখানে ধরতাম, যে কোনো পয়েন্টে যদি আমি ধরি, প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সেন্টার থেকে তো ফিক্সড, কত আর, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ই এর ডিরেকশন আলাদা হলেও ই এর ভ্যালু কি, ই এর মানটা কি ফিক্সড, ই এর মড ভ্যালুটা কি ফিক্সড। ই এর মড ভ্যালু ফিক্সড মানেটা কি, এই যে ই, এটা ফিক্সড, ই ভেক্টর ফিক্সড নয় কিন্তু, কারণ এই বিন্দু যদি ধরি তাহলে ইটা বাইরের দিকে ওইদিকে হবে, এই বিন্দুতে ইটা বাইরের দিকে ওইদিকে হবে, এই বিন্দুতে এইদিকে হবে, কিন্তু ই এর ভ্যালুটা কত হবে ফিক্সড। সুতরাং আমি যখন এই পুরো সারফেসটার মধ্যে ইন্টিগ্রেশন করব, এই পুরো ইন্টিগ্রেশনটার জন্য ই এর ভ্যালুটা কি ফিক্সড, অর্থাৎ ধ্রুবক। আর ধ্রুবক হওয়া মানেই ধ্রুবকটা সবসময় ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। তাহলে এটা কি আসলো, ই সারফেস ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। ভালো কথা। ডিএস ইন্টিগ্রেশনটা করলে কি আসবে, এখানে যতগুলো তুমি ছোট 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 ডিএস, এটা একটা ডিএস ক্ষেত্রফল, এরকম যতগুলো তুমি ছোট ছোট ডিএস ধরতে পারো, সবকটা ডিএস এর যোগফল, সবকটা ডিএস এর যোগফল করলে কি আসবে, এই গোলকটা সমগ্রতলের ক্ষেত্রফলই তো আসবে। আর গোলকের একটা স্ফিয়ারের সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, 4πr²। তো সরি, তো ডেফিনেটলি ডিএস এর যদি আমি ইন্টিগ্রেশন করি, টোটাল ইন্টিগ্রেশনটা কি আসবে, 4πr² আসবে। আশা করি বোঝা গেল, কারণ টোটাল সারফেস এরিয়া তো 4πr², এর থেকে বেশি তো হতে পারে না। তো আমি টোটাল সারফেস এরিয়ার মধ্যে ইন্টিগ্রেশন করছি একটা সারফেস, তো সব কটা ছোট ছোট ডিএস কে সামেশন করা, যোগ করলে তো এটাই আসবে, টোটাল সারফেস এরিয়াটাই আসবে। তো দেখো ই ইজ ইকুয়াল টু তাহলে কত আসলো, কিউ বাই 4πr² এপসাইলন নট। আমি যদি স্পেসিফিক্যালি লিখি, অন্যভাবে একটু সাজিয়ে লিখি, 1/4π এপসাইলন নট কিউ বাই r²। লক্ষ্য করবে এই এক্সপ্রেশনটাই, আমি কিন্তু এই এক্সপ্রেশনটাই পাচ্ছি। হ্যাঁ, ওখানকার ক্ষেত্রে আমি এই ক্ষেত্রটা আমি বলেছিলাম যে এই ক্ষেত্রটার ক্ষেত্রে বলা হয়েছিল যে এই পুরো সিস্টেমটা একটা কোনো মিডিয়ামের মধ্যে আছে, যেই মিডিয়ামের পারমিটিভিটি এপসাইলন। আমি এই কেসটাকে আমরা ফ্রি মিডিয়ামের মধ্যে রাখছি, যে মিডিয়ামের পারমিটিভিটি, ফ্রি মিডিয়ামের পারমিটিভিটি আমরা আগেও দেখেছি এপসাইলন নট। হোয়াট এভার, কনসেপ্ট সেম থাকছে। তো এখন গসেস থিওরেম এমন যেটা কাজ করতে চাচ্ছে, যেটা এ করতে পারেনি, কুলম্বস থিওরেম করতে পারেনি, কি ভেতরে। অর্থাৎ আমি এখন ইলেকট্রিক ফিল্ডটাকে ভেতরে দেখতে যাচ্ছি, অর্থাৎ ভেতরে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটাকে নিতে যাচ্ছি। তো গসেস থিওরেম যখন অ্যাপ্লাই করেছিলাম, তখন আমি কি করেছিলাম, যে পি পয়েন্টে যখন আমরা নির্ণয় করতে চাচ্ছিলাম, তখন পি এর সেন্টার থেকে পি এর ডিস্টেন্সটা একটা আর ডিস্টেন্স ধরে নিয়ে আমরা একটা গসিয়ান সারফেস কল্পনা করেছিলাম। এখানেও তাই করব আমরা। এখন এই গসিয়ান সারফেসটা দেখতে কিরকম হবে, এই গসিয়ান সারফেসটা একটা ইনার স্ফিয়ার হবে, অর্থাৎ স্ফেরিক্যালি ধরে নেবো। আমি আমার সুবিধার জন্য আগে স্ফেরিক্যাল ধরেছি, তো এখানে স্ফেরিক্যালি ধরবো, কিন্তু এখানে স্ফিয়ারটা ভিতরে থাকবে, এই স্ফেরিক্যাল সারফেসটা ভিতরে থাকছে, বাইরে থাকছে। তো এখানে যদি আমরা একটা গাউসের থিওরেমটাকে অ্যাপ্লাই করতে চাই, বারবার লেখার দরকার নেই, তবু এখানে লিখছি আমরা। এখন এখানে কিউটা কি, গসেস থিওরেম যেটা বলে যে এখানে কোন কিউটা, যেই এটা কোন আধান, কোন চার্জ, যেই চার্জটাকে গাউসিয়ান যে সারফেসটা এনক্লোজ করে আছে,
এখানে এনক্লোজড চার্জের পরিমাণ কত? প্লাস কিউ? নো, কারণ আমি আগেও বলেছিলাম যখনই তুমি ভিতরে নির্দেশান্তে চলে যাচ্ছ তখন কিন্তু আধানটা তুমি বাইরে দেখছো। তো এখানে কিন্তু এনক্লোজড গাউসিয়ান সারফেস যতটা চার্জকে এনক্লোজ করে আছে, কতটা চার্জকে এনক্লোজ করে আছে? জিরো। দ্য টোটাল চার্জ এনক্লোজড বাই দ্য গাউসিয়ান সারফেস ইজ জিরো, কারণ এখানে কোনো চার্জ নেই। তো ই ডট ডিএস দেয়ারফর জিরো হবে। এখন ডিএস তো নট ইকুয়াল টু জিরো, কারণ ডিএস একটা এলিমেন্টাল সারফেস এরিয়া, আমি এখানে ধরতে পারি কিংবা এখানে ধরতে পারি, এলিমেন্টাল সারফেস এরিয়া তো জিরো হতে পারে না। তো ডিএস যদি জিরো না হতে পারে তো ডেফিনেটলি এখানে ইটা জিরো। তার মানে এখান থেকে আমি স্যাঙ্গুইনলি বলতে পারছি, এখানে একদম পরিষ্কারভাবে এখানে বোঝা গেল যে যদি একটা স্ফেরিক্যাল শেল হয়, স্ফেরিক্যাল শেলের ভেতরে কোনোভাবেই ইলেকট্রিক ফিল্ড থাকার কথা না। তার মানে যদি আমরা ভেতরে যাই তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডটা জিরো দেখবো, কিন্তু যদি বাইরে দেখি কিউ বাই আর স্কয়ার দেখবো। তো এটা যদি একটা গ্রাফ প্লট করি, আর এই স্ফিয়ারটার আমি রেডিয়াস ধরলাম ক্যাপিটাল আর, স্ফিয়ারটার রেডিয়াস আমি ক্যাপিটাল আর ধরলাম। ক্যাপিটাল আর হচ্ছে যেই স্ফেরিক্যাল শেলটাকে আমি চার্জড স্ফেরিক্যাল শেল ধরছি, সেই চার্জ স্ফেরিক্যাল শেলের রেডিয়াসটাকে ধরলাম আমি ক্যাপিটাল আর। আর স্মল আরটা কি? আমার পয়েন্ট অফ অবজারভেশন, যেই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে নির্ণয় করার চেষ্টা করছি সেই পয়েন্টটা। তো আমি যদি এখানে একটা গ্রাফ ড্র করি, এই বরাবর আমার হচ্ছে ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ অবজারভেশন, আমরা এই বরাবর ওয়াই বরাবর প্লট করলাম, আর এই বরাবর ইলেকট্রিক ফিল্ডটাকে অ্যাপ্লাই করলাম। তো আর এই ভ্যালুটা হচ্ছে ক্যাপিটালের সেন্টার থেকে, আমি সেন্টার থেকে হিসাব করার চেষ্টা করছি। তো সেন্টার থেকে এটা হচ্ছে ক্যাপিটাল ডিস্টেন্স, অর্থাৎ এটা সারফেস। তো সারফেসে ইলেকট্রিক ফিল্ডটা কত? 1/4 পাই এপসিলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কয়ার। কারণ সারফেসে যদি ধরি, সারফেসে ক্যাপিটাল স্মল আর এর মানটা কত আসবে? ক্যাপিটাল আর আসবে। আমি যদি এই পয়েন্টটাকে এইখানটা কল্পনা করি, তো স্মল আর এর মানটা কত আসলো? ক্যাপিটাল আর সমান আসলো। সুতরাং সারফেসে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? কিউ বাই আর স্কয়ার। ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, তার জন্য ভেতরে তুমি কোনোভাবেই ইলেকট্রিক ফিল্ডের কোনো ভ্যালু পাবে না, সুতরাং ভেতরে কোনো রকম গ্রাফের লাইনও পাবে না, গ্রাফ দেখাবে না। বাইরে যত দূরত্ব বাড়তে থাকবে, যত ডিস্টেন্সটা বাড়তে থাকবে, পয়েন্ট অফ অবজারভেশন ডিস্টেন্সটা বাড়তে থাকবে, তত কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কমতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে। অর্থাৎ বাইরে ইলেকট্রিক ফিল্ডের সময়টা গ্রাফটা এরকম, এটা ইন্টারসেক্ট করবে, এই লাইনটা অবশ্যই ইন্টারসেক্ট করবে। থিওরিটিক্যালি এই ইন্টারসেকশন পয়েন্টটা ইনফিনিটিতে, কারণ আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি হলে ইজ ইকুয়াল টু জিরো হবে। এটা আমার রিকোয়ার্ড গ্রাফ, যে গ্রাফটা কোনো একটা স্ফেরিক্যাল শেলের ভেতরে এবং বাইরে এবং সারফেসে তিনটা ক্ষেত্রেই এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রিক ফিল্ডটা কত। এটা হচ্ছে ইটা প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, তার জন্য আর বাড়ছে আর এটা কমে যাচ্ছে। এটাই ই এর সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু। 1/4 পাই স্কয়ার কিউ বাই ক্যাপিটাল আর স্কয়ার। এট সারফেস আর ইজ ইকুয়াল টু কত? ক্যাপিটাল আর। therefore e is equal to কত আসছে? 1/4 পাই এপসিলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা ম্যাক্সিমাম। তো কুলম্বের সূত্রের তুলনায় গাউসের থিওরেমটা এই জন্যই এতটা বেশি কার্যকারী, কারণ গসের থিওরেমটা মোর জেনারেল। কারণ আমরা কুলম্বের সূত্রতে আমরা শুধু বাইরে নির্ণয় করতে পারবো, ভিতরে কিংবা সারফেসের কথা আমরা পাই না হয়তো। কিন্তু গসের থিওরেমের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পজিশনে, যে কোনো পজিশনে আমরা চিন্তা করি, সেই সমস্ত পজিশনে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে নির্ণয় করতে পারবো। তো গসের থিওরেমের আরও কিছু অ্যাপ্লিকেশন আছে। এরকম একটা অ্যাপ্লিকেশন আমি ধরে নিতে পারি। তো আমি এখানে স্পেরিক্যাল শেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা জানলাম যে স্পেরিক্যাল শেলের ভেতরেও নির্ণয় করা যাচ্ছে, স্পেরিক্যাল শেলের বাইরেও নির্ণয় করা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। তো এরকমই আরেকটা অ্যাপ্লিকেশন হতে পারে। আমি যদি ধরি যে একটা ইনফিনিটলি চার্জড একটা ওয়্যার আছে, একটা তার, অসীম দৈর্ঘ্যের একটা তার, এদিকে দৈর্ঘ্যের কিছু ঠিক নেই, এদিকে দৈর্ঘ্যের কিছু ঠিক নেই। আমরা যখন অবজার্ভ করছি তখন আমরা কোনো একটা অংশে অবজার্ভ করছি। তো এই ইনফিনিটলি লং ওয়্যারের ক্ষেত্রে কোনো একটা অ্যাক্সিয়াল পয়েন্টে ধরলাম, এইরকম কোনো একটা পয়েন্টে, এই পয়েন্ট পিতে সাপোজ আমি ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে চাচ্ছি। তো এখন এই ইলেকট্রিক ফিল্ডটা কত হবে?
এখন এখানে যদি গাউসিয়ান সারফেস ধরতে হয়, যদি পুরো তারটাকে ঘিরতে হয়, পুরো তারটা ইনফিনিট লেংথের, সুতরাং সারফেসটা ইনফিনিট সারফেস এরিয়ার হবে, আর ইনফিনিট সারফেস ক্লোজড হতে পারে না। তো এখানে ইনফিনিট সারফেস তো আমি নিতে পারবো না। কিন্তু গসেস থিওরেমে একটা কথা আমি আবার বলেছিলাম, সারফেসটা আরবিট্রারি, সারফেসটা তুমি যা খুশি নিতে পারো, সুতরাং সারফেসটাকে তুমি একটা নির্দিষ্ট লেংথ অব্দি নিয়ে নাও। সাপোজ তুমি সারফেসটাকে কোনো একটা লেংথ অব্দি নিচ্ছ, আর সারফেসটা অবশ্যই এমন হবে, আমি আগে বলেছিলাম, যাতে তোমার ক্যালকুলেশন সুবিধা হয়। তো এখানটায় সারফেসটাকে আমি এই পি পয়েন্টে নিতে যাচ্ছি, আমি এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে যাচ্ছি। তো আমি সারফেসটাকে এইভাবে করে ধরে নিতে পারি। তো আমি ধরলাম এই তারটার ক্ষেত্রে চার্জ পার ইউনিট লেংথ, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে আধান ধরলাম আমি ল্যামডা, টোটাল আধান ধরলাম আমি ল্যামডা, আর এতটুকু দৈর্ঘ্য আমরা যেই গাউসিয়ান সারফেসটাকে ধরলাম, সেই গাউসিয়ান সারফেসটার লেংথ আমি ধরলাম এল। এই সারফেসটাকে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস নিয়ে নিলাম। তো আর সেক্ষেত্রে তার প্রতি একক দৈর্ঘ্যে আধান কত, ল্যামডা। তাহলে এখানে আমি এল দৈর্ঘ্যে নিচ্ছি, তাহলে এল দৈর্ঘ্যে আধান কত, অর্থাৎ গসিয়ান সারফেস এল দৈর্ঘ্যে যতটা আধান, ততটা আধানই গসিয়ান সারফেসটা এনক্লোজ করে আছে। তাই গসিয়ান সারফেস দ্বারা এনক্লোজড আধানের ভ্যালুটা কত, ল্যামডা এল। আমি বাকিটা দেখছি না, কারণ আলটিমেটলি আমরা দেখবো যখন এক্সপ্রেশনটা আসবে, এখানে দৈর্ঘ্যের কথা কিছু বলা থাকবে না, সুতরাং দৈর্ঘ্য যাই থাক না কেন তার জন্যই ওই ফর্মুলাটা ট্রু। এখন গসেস থিওরেমের আরেকটা যেটা কাজ, সেটা হচ্ছে ছোট্ট ক্ষেত্রফল ধরে নিতে হয়, ডিএস। আমি ডিএস ক্ষেত্রফল এখানে ধরলাম। এখন এর তিনটা ক্ষেত্রফল আছে, কিন্তু টপ, বটম অ্যান্ড যেটা আমার পার্শ্বতলটা, সাইড এরিয়াটা। তো আমরা এই ক্ষেত্রফল তিন জায়গাতে ধরতে পারি, টপেও ধরতে পারি, বটমেও ধরতে পারি, সাইডেও ধরতে পারি। এখন যেহেতু এটা ইউনিফর্মলি চার্জ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু সবসময় এর সঙ্গে, এর লেন্থের সঙ্গে পারপেন্ডিকুলারলি বেরোবে। জানি আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সময় কোনো একটা চার্জড বস্তু থেকে সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইন্স পারপেন্ডিকুলারলি বেরোয়। তো এখানে পারপেন্ডিকুলারলি কিন্তু বেরোবে, ইলেকট্রিক ফিল্ড এদিকে পারপেন্ডিকুলারলি কিন্তু হবে। এখন যদি আমরা ডিএস ভেক্টরটা দেখতে চাই, এই ডিএস ভেক্টরটা কত, এখানে ডিএস ভেক্টরটা এইদিকে হচ্ছে, আর এখানে ডিএস ভেক্টরটা এদিকে হচ্ছে। তো এখানে এই টপ আর বটম সারফেসটার কথা একটু চিন্তা করি। তো টপ সারফেসের ক্ষেত্রে ই আর ডিএস পরস্পর পারপেন্ডিকুলার, আর ই আর ডিএস যদি পারপেন্ডিকুলার হয়, তো ফ্লাক্স কত হবে, ই আর ডিএস যদি পারপেন্ডিকুলার হয়, cos থিটা 0, তাহলে cos থিটা 0 হলে ফ্লাক্স কত হচ্ছে 0। সুতরাং এই তলে আর এই তলে কিন্তু কোনো রকম ফ্লাক্স নেই। তো অ্যাজ ইফ তল দুটি নেই। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে যদি এই পুরো তারটাকে ঘিরতে হয়, তাহলে কিন্তু সারফেসটা ক্লোজ হওয়ার কথা না, সারফেসটা কিন্তু ওপেন হওয়ার কথা। আর টেকনিক্যালি সারফেসটা কিন্তু ওপেনই হয়ে গেল, কারণ এই তলে ফ্লাক্স 0, এই তলে ফ্লাক্স 0। তো এই দুটো সারফেসের মধ্যে তোমাকে ক্যালকুলেশনই করতে হবে না। তো অ্যাজ ইফ দেয়ার আর নো সারফেস, দেয়ার আর নো টপ অ্যান্ড বটম সারফেস। তো থাকছে কি, শুধু সাইডের সারফেসটা, অর্থাৎ যা ইন্টিগ্রেশনটা হবে সেটা সাইডের সারফেসের উপরেই হবে। তো এখন আমরা কি জানি, আর সাইডের সারফেসের ক্ষেত্রে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কত, কারণ সাইডে ডিএস ভেক্টর আর ই এর দিক একই, সুতরাং এখানে cos 0 হবে, cos 0 1, দিস ইমপ্লাই ইডিএস হবে। তাহলে ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, অবশ্যই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন প্রথমে লিখি আমরা, পরবর্তীতে আমরা জানি যে সারফেসটা আদৌ ক্লোজ থাকবে না, ইনফিনিট হলে ক্লোজ থাকার কথাও না। তাহলে এখানে কি হচ্ছে, কিউ বাই এপসিলন নট, আমি নটে ধরলাম। তো এখানে কি হচ্ছে, আলটিমেটলি সারফেসটা আর ক্লোজ হচ্ছে না, ইডিএস থাকছে কিউ বাই এপসিলন নট। এখন এই ই এর ভ্যালুটা তো ফিক্স থাকবে, ই এর ভ্যালুটা তো ধ্রুবক, কনস্ট্যান্ট, কেননা এই পয়েন্টে এই যে সিলিন্ড্রিক্যাল যে সারফেসটা আছে, সিলিন্ডারের সাইড সারফেসটা যেটা আছে, সিলিন্ড্রিক্যাল সারফেসের প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব, ডিস্টেন্সটা তো এই ওয়্যারটা থেকে ফিক্সড। তো সিলিন্ড্রিক্যাল সারফেসের কোনো পয়েন্টেই ই এর মান, এখানটায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ই এর থেকে বেশি হবে না,
তো ই এখানে কনস্ট্যান্ট, সুতরাং কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। তাহলে সারফেস ইন্টিগ্রেশন কার হচ্ছে? ডিএস এর হচ্ছে। কিউ বাই এপসিলন নট, কিউ আবার কি আমরা জানি? ল্যামডা এল, ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা ইজ চার্জ পার ইউনিট লেংথ। তাহলে এপসিলন নট ডিএস ইন্টিগ্রেশন করলে কি আসবে? জাস্ট সাইড এরিয়াটা পাওয়া যাবে, কারণ উপরে আর নিচে তো নেই, উপরে টপ সারফেস আর বটম সারফেস অ্যাজ নেই। তো সাইড এরিয়াটা কত হচ্ছে? সাইড এরিয়াটা হচ্ছে 2 পাই আর এল ইজ ইকুয়াল টু ল্যামডা এল বাই এপসিলন নট। দেখো এল বোথ সাইড ক্যান্সেল হয়, আর ই ইজ ইকুয়াল টু কত থাকে? 1/2 পাই এপসিলন নট ল্যামডা বাই আর। তো দেখো ফাইনাল এক্সপ্রেশনে এল নেই, সুতরাং এল যাই নাও না কেন, এল এর ভ্যালু যাই থাক না কেন, তার জন্যই কিন্তু এই ফর্মুলাটা ট্রু। তো এটা গেল কি? এটা গেল ইনফিনিটলি লং চার্জড ওয়্যারের জন্য, একটা চার্জড লাইন ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা আমরা এখানে পেলাম। এখন যদি ডিস্ট্রিবিউশনটা লাইন ডিস্ট্রিবিউশন না হয়ে সারফেস ডিস্ট্রিবিউশন হয়, সারফেস ডিস্ট্রিবিউশন মিন্স, সারফেস ডিস্ট্রিবিউশন ব্যাপারটা এরকম, সাপোজ আমি একটা ইনফিনিটলি লং ইনফিনিট সারফেস এরিয়ার একটা সারফেস আমি কনসিডার করলাম, একটা সারফেস, একটা সারফেসের একটা, এই সারফেসটা ইনফিনিট সারফেস এরিয়ার, আমি জাস্ট যতটুকু কল্পনা করছি যতটুকু আমি অবজার্ভ করছি ততটুকু আমি এখানে কল্পনা করছি যে ওই সারফেসটা এতটুকু। এখন এখানেও যদি তুমি সারফেস এরিয়া কনসিডার করতে চাও, তো সাপোজ এখানে একটা চার্জ দেওয়া হয়েছে, চার্জ এখানে ধরলাম আমি সারফেস ডেন্সিটি অফ চার্জ, এর সারফেস ডেন্সিটি অফ চার্জ আমি ধরলাম সিগমা, আধানের তলমাত্রিক ঘনত্ব। আমার আগের ভিডিওতে এই সমস্ত কিছু বলা আছে। তো সারফেস ডেন্সিটি অফ চার্জ আমি ধরলাম সিগমা। এখানেও আমি এমন কোনো সারফেস ধরতে পারবো না যে সারফেস এরিয়াটা ইনফিনিট হয়ে যায়, কারণ এটা তো ইনফিনিট সারফেস এরিয়া। টোটাল চার্জকে ঘিরতে হলে এমন একটা গাউসিয়ান সারফেস চলে আসবে যে গাউসিয়ান সারফেসটা ইনফিনিট সারফেস এরিয়ার হবে। তো ইনফিনিট সারফেস এরিয়াতে আমরা যাচ্ছি না, আমরা একটা ফাইনাইট সারফেস এখানে ধরে নেব আমার অবজারভেশনের সুবিধার জন্য, কারণ আমি ইনফিনিট জায়গায় সারফেস অবজারভেশন করতে পারবো না। তো অর্থাৎ আমরা যদি এখানে ছোট্ট একটা সারফেস ধরি, এর মধ্যে এই ছোট্ট একটা সারফেস ধরলাম আমরা ডিএস। তো এখন ক্লোজ সারফেস নিতে হবে, তো সারফেসটাকে আমরা বাইরের দিকে ইলংগেটেড করলাম আর এদিকে পেছন দিকেও ইলংগেটেড করে নিলাম সারফেসটা, আর সারফেসটাকে ক্লোজ বানিয়ে নিলাম। এটা একটা ক্লোজ সারফেস হয়ে গেল। কিন্তু এখন চার্জটা এই এরিয়া সব জায়গাতে আছে, সুতরাং চার্জ এখানে আছে, তাহলে চার্জ ইন এরিয়া ডিএস ইজ ইকুয়াল টু কত হবে? আমি যদি ধরি সেটা ডি কিউ ইজ ইকুয়াল টু সিগমা ডিএস। এখানে ইন্টিগ্রেশন করার দরকার নেই কিন্তু, কারণ আমরা জানছি যে এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইনটা তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ড লাইনটা বাইরের দিকে থাকবে, ই এদিকে থাকবে, আর ডিএস ভেক্টরটাও কোন দিকে থাকবে? বাইরের দিকে থাকবে, এদিকেও ই এদিকে থাকবে। তো এখানে ডিকিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? সিগমা ডিএস। যদি আমরা এখানে ধরে নিই যে এখন ইলেকট্রিক ফিল্ডটা কি, ইলেকট্রিক ফিল্ডটা দুই দিকেই থাকছে, ইলেকট্রিক ফিল্ডটা দুদিকে থাকার কথা মানেটা কি? তার মানে এই ক্ষেত্রফলেও ফ্লাক্স পাচ্ছি আর এই ক্ষেত্রফলেও আমরা ফ্লাক্স পাচ্ছি। তো এখানটায় টোটাল ফ্লাক্স ডিএস ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ডিএস বললে ভুল হবে, 2ds, সরি প্লাস 2ds, কারণ ডিএস ক্ষেত্রফল এদিকেও পাচ্ছি এদিকেও পাচ্ছি। তো টোটাল ফ্লাক্স ডিএস এর জন্য কত হচ্ছে? ই ইন্টু 2ds। হ্যাঁ অবশ্যই একটা ডট গুণফল হতো, এখন ডট গুণফলটা এখানটায় ডট গুণফলটা ক্ষেত্রে এখানেও 0 হবে, কারণ ডিএস ওদিকেও আছে ডিএস এদিকেও আছে, আর ডিএস দুই দিকে ডিএস আর ই প্যারালাল আছে, আর ডিএস আর ই পরস্পর প্যারালাল হওয়া মানেই এক্ষেত্রে ই ডট ডিএস ইকুয়াল টু কত হবে? ই ডিএস হবে, কারণ কসটা 0 হয়ে যাচ্ছে। তাহলে গসেস থিওরেম যদি অ্যাপ্লাই করি, আমরা যদি ইন্টিগ্রেশনটাকে না নিই, 2ds ইজ ইকুয়াল টু কত হচ্ছে? সিগমা ডিএস বাই এপসিলন নট, টোটাল চার্জ বাই এপসিলন নট, ফ্লাক্স ইজ ইকুয়াল টু টোটাল চার্জ বাই এপসিলন নট। এখন আমি ফ্লাক্সটা ধরেই নিচ্ছি ছোট্ট ক্ষেত্রফলের মধ্যে, কারণ কত বড় ক্ষেত্রফল করবো সেক্ষেত্রে ক্ষেত্রফলটা ইনফিনিটি হয়ে যাবে।
তার জন্য আমরা সেই ক্ষেত্রফলের মধ্যে যাচ্ছি না, আমরা ছোট ক্ষেত্রফলের মধ্যে এখানে কল্পনা করছি। তাহলে ই ইন্টু টু ডিএস ইজ ইকুয়াল টু কত হচ্ছে সিগমা ডিএস বাই এপসাইলন নট। দেয়ারফর ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। এটা হচ্ছে ইনফিনিটলি চার্জড স্ফিয়ারের ক্ষেত্রে কোনো একটা পয়েন্ট আমি যদি এক্সটার্নাল পয়েন্ট এখানে ধরতে পারি, এক্সটার্নাল পয়েন্ট আমি এখানে ধরতে পারি, যে কোনো একটা এক্সটার্নাল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা কি, সেই এক্সপ্রেশনটা বেরিয়ে গেল। আমার ভিডিওতে যা যা এই সমস্ত ক্লাস নোট আছে, ক্লাস নোটগুলো তোমরা তোমাদের সুবিধার জন্য ভিডিওটা পজ করে তুলে নেবে। তো এটা গেল গসেস থিওরেমের অ্যাপ্লিকেশনসগুলো। গসেস থিওরেমে আরও অ্যাপ্লিকেশনস আছে, আমরা কিছু কিছু অ্যাপ্লিকেশনস আমি পরের ভিডিওতে প্রবলেমেটিক কেসগুলোতে আমরা ডিসকাস করব, বিভিন্ন প্রবলেম আমরা ডিসকাস করব গসেস থিওরেমের উপরে। সেই প্রবলেমগুলোর সঙ্গে এই অ্যাপ্লিকেশনগুলোও থাকবে, কিংবা অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত থাকবে, অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত না নতুন অ্যাপ্লিকেশনও থাকতে পারে, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। এনিওয়েজ ফ্রেন্ডস, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবে, আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রিপশনের সাথে সাথে বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করবে, তাতে ভবিষ্যতে আমি আরও ভিডিও আনবো, সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাবে। তো থ্যাংক ইউ গাইস।